অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আজকের অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয় পদার্থ বিজ্ঞান। আমরা আজকে পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। সাধারণত আমরা জানি বৈজ্ঞানিকরা এই পদার্থের গঠন নিয়ে অনেক গবেষণা করেছেন। শেষ পর্যায়ে এসে ডেমোক্রিটাস সে পদার্থের গঠন সম্পর্কে একটা মতবাদ দিলেন। সেই মতবাদটা হলো যে পদার্থ পরমাণু নামক অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, কিন্তু এই পরমাণু অবিভাজ্য। এই কথাটা বৈজ্ঞানিক ডেমোক্রিটাস বললেন যে পরমাণু অবিভাজ্য একটা ক্ষুদ্র কণিকা, যার নাম দিলেন পরমাণু। পদার্থের যে ক্ষুদ্র কণিকাটা পরমাণু নাম দিলেন, সেই পরমাণুটা অবিভাজ্য বলার পরে আরো কিছু বৈজ্ঞানিক এ নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে বৈজ্ঞানিক থমসন শেষ পর্যায়ে গিয়ে ইলেকট্রন আবিষ্কার করে ফেললেন। ইলেকট্রন আবিষ্কার করার পর তার যে ধারণাটা ডেমোক্রিটাসের যে পরমাণু অবিভাজ্য, এই কথাটা বাতিল হয়ে গেল। তার কারণ হলো যে পরমাণুর ক্ষুদ্র কণিকা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন যখন আবিষ্কার হলো তখন ডেমোক্রিটাসের মতবাদটা বাদ হয়ে যায় যে পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে আরো বৈজ্ঞানিক বিভিন্নভাবে গবেষণা করতে থাকেন এবং এক পর্যায়ে রাদারফোর্ড তার আলফা কণিকা বিক্ষেপণ দ্বারা সে নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলে। এর ফলে পদার্থের গঠন সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা হয়ে যায়। এর পরবর্তীতে রাদারফোর্ড এবং বৈজ্ঞানিক নিলস বোর, এই দুইজন বৈজ্ঞানিক এই পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ দেন। আজকে আমরা রাদারফোর্ডের মডেল এবং নিলস বোরের মডেল নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেন তখন সে পরমাণুর গঠন বর্ণনা দিতে গিয়ে সে যে মডেলটা বললেন সেটাকে পুডিং বা কিসমিস মডেল হিসাবে পরিচিত। সে একটা পরমাণুর মধ্যে একটা পুডিং বানালে যেমন মাঝামাঝি কিছু কিসমিস ছড়িয়ে দেয়, ঠিক অমন ভাবে সে বললেন যে ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে পরমাণুর মধ্যে। কিন্তু তার এই মতবাদটা আর বেশি দিন স্থায়ী হয়নি, এটা ভুল বলে প্রমাণিত হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক রাদারফোর্ড যে মতবাদটা দেন সেই মতবাদটা নিয়ে আমরা আলোচনা করব। বৈজ্ঞানিক রাদারফোর্ডের পরমাণু মডেল। বৈজ্ঞানিক রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌর মডেল হিসাবেও আমরা বলে থাকি। সৌর মডেল, রাদারফোর্ডের মডেলের অপর নাম হচ্ছে সৌর মডেল। আমরা জানি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, তাই তো? এই সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো আবর্তন করে, ঠিক অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি করে ইলেকট্রনগুলো আবর্তন করে। বৈজ্ঞানিক রাদারফোর্ড বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কি করে, কক্ষপথে আবর্তন করে। কিন্তু তার এই মতবাদও
শেষ পর্যন্ত টিকেনি, তার কারণ হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সূত্র অনুযায়ী জানি যে যখন কোন একটা চার্জিত পরমাণু বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে, চার্জিত পরমাণু যখন বৃত্তাকার পথে আবর্তন করে তখন কি হয়, শক্তি বিকিরণ করে। এই শক্তি বিকিরণ করতে করতে শেষ পর্যন্ত এদের কি হয়, ব্যাসার্ধ কমতে থাকে এবং শেষ পর্যায়ে গিয়ে আবর্তন করতে করতে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পতিত হয়। এর ফলে পরমাণুর যে অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল সেই মডেল অনুযায়ী দেখা যায় যে একটা ইলেকট্রন যখন আবর্তন করতে থাকে তখন আবর্তন করতে করতে কি হয়, আস্তে আস্তে ব্যাসার্ধটা কমতে থাকে। ব্যাসার্ধটা কমতে কমতে এক পর্যায়ে এসে সে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে আপতিত হয়। ইলেকট্রনটা কি করে, আবর্তন করতে থাকে কাকে ঘিরে, নিউক্লিয়াসকে ঘিরে। নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন দুইটা সম্মিলনে আমরা বলে থাকি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা আবর্তন করতে থাকে। বৈজ্ঞানিক রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন আবর্তন করে তখন কি হয়, এটা শক্তি বিকিরণ করতে থাকে, এনার্জি রেডিয়েট করে। তো শক্তি বিকিরণ করতে করতে এক পর্যায়ে এসে কি হয়, এর ব্যাসার্ধ কমতে থাকে, কমতে কমতে শেষ পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে পতিত হয়ে যায়। আর নিউক্লিয়াসের মধ্যে পতিত হলে কি হলো, এই পরমাণুর অস্তিত্বটা নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটাও, তার যে ধারণাটা, এই ধারণাটাও বিলুপ্ত হয়ে গেল। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল যতটুকু আলোচনা করলাম, বৈজ্ঞানিক ঠিক এইভাবেই ব্যাখ্যা করেছেন রাদারফোর্ডের পরমাণু মডেল, কিন্তু শেষ পর্যন্ত তার মডেলটা স্থায়ী হয়। পরবর্তীতে অন্যান্য বৈজ্ঞানিকরাও পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছেন এবং এক পর্যায়ে এসে বৈজ্ঞানিক নীল বোর, তোমরা হয়তো শুনেছ নীল বোরের নাম, নিলস বোর। তাহলে বোরের পরমাণু মডেল, আমরা বোরের পরমাণু মডেল, তাহলে বৈজ্ঞানিক নিলস বোর কি করেছেন, এই রাদারফোর্ডের পরমাণু মডেলকেও বিশ্লেষণ করেছেন, পাশাপাশি প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম মেথড সেটাকেও বিশ্লেষণ করেছেন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর রাদারফোর্ডের পরমাণু মডেল, দুইটা তত্ত্বকে সে একত্র করে একটা মডেল উপস্থাপন করেছেন। সেই মডেলটার নাম হচ্ছে বোরের পরমাণু মডেল। তাহলে বোরের পরমাণু মডেলটা এখন যতগুলো আমরা মডেল পেয়েছি পরমাণু সংক্রান্ত, তার মধ্যে বোরের মডেলটাই সর্বজন গৃহীত। তো বোরের পরমাণু মডেলটার অপর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। অন্যটা যেমন ছিল রাদারফোর্ডেরটার কি ছিল, এটা হচ্ছে কোয়ান্টাম মডেল, রাদারফোর্ডটা ছিল সৌর মডেল, আর বোরের পরমাণুর অপর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। তো এই মডেল অনুযায়ী বৈজ্ঞানিক বোর বলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরবে না, নির্দিষ্ট কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। কিন্তু রাদারফোর্ড যেমন বলেছিলেন যে পরমাণু এনার্জি রেডিয়েট করবে কিন্তু
বোরের পরমাণু মডেলে ওই কথাটা উল্লেখ করেননি যে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে তখন কি হবে, কোনো এনার্জি রেডিয়েট করবে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে, কিন্তু এরা কি করবে, তোমার কোন এনার্জি রেডিয়েট করবে না, তোমার কি করবে না, শক্তি বিকিরণ করবে না। তো শক্তি বিকিরণ যদি না করে তাহলে এর অস্তিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে বোরের মডেল দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। তা প্রথম স্বীকার্য হচ্ছে, প্রথম যে স্বীকার্য, সেই প্রথম স্বীকার্য হচ্ছে ইলেকট্রনটা একটা কক্ষপথে ঘুরবে কিন্তু এনার্জি রেডিয়েট করবে না, এর ফলে এটার অস্তিত্বটা ঠিক থাকবে এবং এর যে কৌণিক ভরবেগ সেটার মান হবে L সমান n h ডিভাইড বাই 2 পাই। এখানে n এর মান 1 2 3, তাহলে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুব, n এর মান থাকবে আর পায়ের মান তো আমরা জানি। তাহলে এখানে আমরা কৌণিক প্রথম স্বীকার্য থেকে কৌণিক ভরবেগের মানটা আমরা পেয়ে যাই L সমান n h ডিভাইড বাই 2 পাই। তাহলে বোরের প্রথম যে স্বীকার্য সেই স্বীকার্য অনুযায়ী আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে কিন্তু এর কোনো এনার্জি রেডিয়েট করবে না, এবং এর কৌণিক ভরবেগ যেটা হবে সেটা মান হবে nh ডিভাইড বাই 2 পাই। আচ্ছা, এখন দ্বিতীয় স্বীকার্যটা হচ্ছে, এই দুইটা স্বীকার্যের উপরে বোরের পরমাণু মডেলটা প্রতিষ্ঠিত। দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী আমরা বলতে পারি যে যখন ইলেকট্রন এক অরবিট থেকে অন্য অরবিটে স্থানান্তর হবে তখন কি করবে, তখন তারা এনার্জি রেডিয়েট শক্তি বিকিরণ করবে। যখন এক অরবিট থেকে অন্য অরবিটে তারা স্থানান্তরিত হবে ইলেকট্রন তখনই কি হবে, তখন এনার্জি রেডিয়েট হবে, এর আগে এরা রেডিয়েশন করবে না। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় স্বীকার্যটা হচ্ছে যখন এক অরবিট থেকে অন্য অরবিটে ইলেকট্রনটা স্থানান্তরিত হবে তখন এরা শক্তি বিকিরণ করবে, আর এই শক্তির পরিমাণ হচ্ছে ইউ মাইনাস ইএল। তার মানে হচ্ছে ইউটা হচ্ছে আপার অরবিট থেকে যে এনার্জি রেডিয়েট করবে আর লোয়ার অরবিট থেকে যে এনার্জি রেডিয়েট, তার দুইটার পার্থক্যের সমান হচ্ছে এটার মোট শক্তি। তাহলে ই সমান আমরা কি লিখতে পারি, ই সমান এইচ নিউ লিখতে পারি, ই সমান এইচ নিউ। তাহলে বোরের পরমাণু মডেল আমরা দুইটা স্বীকার্য নিয়ে আলোচনা করলাম। প্রথম স্বীকার্যটা ছিল যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, যে কোনো কক্ষপথে ঘুরবে না, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে কিন্তু এদের মধ্যে এনার্জি রেডিয়েট করবে না, এর ফলে পরমাণুর অস্তিত্বটা নষ্ট হবে না। কিন্তু দ্বিতীয় স্বীকার্যে আবার বলা হয়েছে যখন ইলেকট্রন এক অরবিট থেকে অন্য অরবিটে স্থানান্তরিত হবে তখনই এরা এনার্জি পাবে, এনার্জি রেডিয়েট করবে, এর আগে এনার্জি রেডিয়েট করবে না। তাহলে আমরা বোরের পরমাণু মডেলটাও দেখলাম। তাহলে আজকে আমরা পদার্থের গঠন সম্পর্কে বৈজ্ঞানিকরা যেই সমস্ত মতবাদ দিয়েছেন
সেই মতবাদগুলো আমরা দেখলাম। প্রথম যে মতবাদটা ছিল সেটা ছিল থমসনের পুডিং মডেল। সাধারণত পুডিং এর মধ্যে কি হয়, কিশমিশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেওয়া হয়। ঠিক ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তাহলে এভাবে আমরা থমসনের মডেলটা বলেছিলাম। এরপরে যেই মডেল নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল রাদারফোর্ডের মডেল। তিনিও পরমাণু গঠন সম্পর্কে বলেছিলেন যেই মতবাদটা, সেই মতবাদটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। তার কারণ হলো যে তিনি বলেছিলেন যে ইলেকট্রনটা একটা কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে গিয়ে সে নিউক্লিয়াসের মধ্যে আপতিত হয়ে যায়। এর ফলে কি হয়, নিউক্লিয়াসের পুরো পদার্থের অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয়, রাদারফোর্ডের মডেলটাও বাতিল হয়ে যায়। পরবর্তীতে বৈজ্ঞানিক নিলস বোর রাদারফোর্ডের মডেল এবং প্ল্যাঙ্কের তত্ত্ব বিশ্লেষণ করে সে একটা পরমাণু মডেল উপস্থাপন করেন এবং একে কোয়ান্টাম মডেলও বলা হয়। এই মডেলটাই শেষ পর্যন্ত মানে এখনো সর্বজন গৃহীত। এই মডেল অনুযায়ী আমরা যা বললাম, এই মডেলটা দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। সেই প্রথম স্বীকার্যটা তো একটু আগে বললাম, সেটা হলো যে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে কিন্তু কোনো শক্তি বিকিরণ করবে না এবং এর কৌণিক ভরবেগের মানটাই হবে nh/2π। এবং দ্বিতীয় স্বীকার্য যে বলা হয়েছে, যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হবে ঠিক তখনই কি হবে, ইলেকট্রন শক্তি বিকিরণ করবে। তাহলে আমরা পরমাণুর গঠন সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম এবং তোমাদের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বই পড়বে, বই পড়ে আরো বিস্তারিত জেনে নেবে। এবং এই অধ্যায়ের অপর যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান। সেই নিউক্লিয় পদার্থবিজ্ঞান অংশটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তো আজকে আমরা শুধু পরমাণুর গঠন সম্পর্কে, পরমাণুর যে মডেলগুলো উপস্থাপন করেছেন বৈজ্ঞানিকরা, এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের ঈদের আগে হয়তো বা আর ক্লাস হবে না, আমরা আবার ঈদের পরে তোমাদের অন্য অন্য অধ্যায় নিয়ে হাজির হব। তোমরা ঈদের পরে হয়তো বা পরীক্ষার সম্মুখীন হবে, তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দেবে ওখানেও। এই জন্য তোমরা বাসায় একটু পড়াশোনা করতে থাকো। আমরা তোমাদের একাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষাটা সেটা তো নিতে পারিনি, কিন্তু তোমাদের ওই পরীক্ষাটা ঈদের পরে আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি। তোমরা বাসায় ভালো করে পড়বে। সে আমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার যে সিলেবাসটা আছে এটা দেখে তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের প্রশ্ন আমরা চেষ্টা করব অনেক সহজ করার জন্য। তোমরা ভালোভাবে এখন থেকে চর্চা করো। ঈদের মধ্যে তো আনন্দ ফুর্তি করবে, কিন্তু কিছু কিছু করে পড়াশোনাগুলো আগাও। তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে তোমাদের আজকের মতো ক্লাস এখানে শেষ করতে হচ্ছে। তোমরা ভালো থেকো এবং পরবর্তীতে আমরা অন্য অধ্যায় নিয়ে বা অন্য বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনার বিকল্প নেই। তোমরা ভালোভাবে সুস্থ থেকে ঈদ উদযাপন করো। আল্লাহ হাফিজ। আতিক স্যার কি করে দেন আজকের